পূর্ণিমার চাঁদের হলদেটে সাদা আলো জানলা বেয়ে ঘরের মেঝের অর্ধেক অংশে এসে পড়েছে। বাকি অর্ধেকটা ঢেকে আছে আবছা অন্ধকারের চাদরে। সেই অন্ধকারের মধ্যে ঘটে চলা কিছু ঘটনা আবছা অনুমান করা যায়, কিন্তু বোঝা একটু কষ্ট সাপেক্ষ। কোনো ব্যক্তি এই মুহূর্তে একটা আলোর উৎস নিয়ে ঘরের অন্ধকার অংশে প্রবেশ করলে দেখতে পাবে দুটো যুবক যুবতী নিজেদের মধ্যে প্রতিক্রিয়াতে মত্ত। মধ্যরাতে একজন যুবক যুবতী নিজেদের মধ্যে প্রতিক্রিয়াতে মত্ত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এদের সম্পর্কটা ঠিক সেই ধাঁচে ফেলা যায় না। তবুও প্রতিক্রিয়ার শেষ পর্যায়ে এসে দেখা যায় যুবতীর ক্লান্ত মুখ জুড়ে ছড়িয়ে রয়েছে শ্বেত বিন্দু, সাথে ঠোঁটে একটা স্বস্তির হাসি। কিছু চুল মুখের সাথে লেপ্টে আছে ঘামের সাহায্যে। এই আলো আঁধারির খেলায় তার এই মুখটা বড় মায়াবী মনে হয়। অপরজন ক্লান্ত হয়ে ঘামে ভরে থাকা মুখটা গুঁজে দেয় যুবতীর বুকে। কিছুক্ষণের নীরবতা। পাশের ঝোপে কয়েকটা ঝিঁঝি পোকা আর দূরে অবিন্যস্তভাবে ডেকে চলা কিছু শিয়ালের ডাক ছাড়া আর কিছুই তেমন কানে আসে না। কিন্তু এসব প্রাকৃতিক শব্দ তাদের মাঝে চলতে থাকা নীরবতায় ব্যাঘাত ঘটাতে পারে না। এক দৃষ্টে তাদের দিকে তাকিয়ে থাকলে এই ভেবে ভ্রম হয় এই নীরবতা জন্ম জন্মান্তর ধরে বহন করে নিয়ে আসছে এই দুই যুগল। যুবতীর কাজল ল্যাপা চোখ দুটোয় যেন হাজার বছরের কথা জমা হয়ে আছে, শুধু অপেক্ষা করে আছে অপর দিকের মানুষটা কখন তাকে ডাকবে। হয়তো এই নীরবতা আরো বহুক্ষণ কিংবা বহু বছর ধরে চলত, কিন্তু যুবতী আর অপেক্ষা করতে পারে না। সেই প্রথমে নীরবতা ভঙ্গ করে। তোমার মা বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবেন তো? তুমি নিশ্চিত? অপরপক্ষ থেকে কোনো উত্তর না আসার দরুন নারী কণ্ঠটি আবার বলে, ওই কি হলো, কিছু বলছো না যে? এবার একটা ঝিমন্ত পুরুষ কণ্ঠ শোনা যায়। মেনে নিলে নেবে, আর না নিলে কলকাতাতে আমার নামে একটা ফ্ল্যাট তো আছেই, সেখানে তোমাকে নিয়ে যাব। এতক্ষণে কিছুটা উঠে বসেছে ছেলেটা। কথাগুলো বলতে বলতেই মেয়েটা চুলের ভিতর বিচরণ করতে থাকে তার হাতের আঙুল। বেড সাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেট তুলে নিয়ে একটা সিগারেট বের করে আনে সে। তারপর পরই ফস করে জ্বলে ওঠে একটা দেশলাই। একটা সিগারেট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে ছেলেটা বলল, তুমি ইদানিং বড্ড বেশি চাপ নিয়ে ফেলছো মোহনা, আমি আছি তো, তুমি নিশ্চিন্তে থাকো, সব দিকটা আমি সামলে নেব। কথাগুলো শেষ করে ছেলেটার ঠোঁট দুটো নেমে আসে মেয়েটার কপালে। একটা চুম্বন এঁকে দেয় তার কপালে। মেয়েটাকে আশ্বস্ত করবার চেষ্টা করলেও মেয়েটার মুখ জুড়ে একটা চাপা আতঙ্কের অন্ধকার নেমে আসে, যেখানে এতক্ষণ একটা স্বস্তির হাসি খেলা করছিল। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের
ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। আজ অনেকদিন পর আমরা আবার ফিরে এলাম আমাদের নতুন একটি উপস্থাপনা নিয়ে। আজকে তোমাদের জন্য থাকছে শুভজিৎ মল্লিকের লেখা বছর 12 পর। গল্পে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন নতুন গল্প তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে শুভজিৎ মল্লিকের লেখা বছর 12 পর। এই টানা 4 দিন তো অফিস ছুটি, কোনো প্ল্যান ভেবেছিস নাকি? ডেস্কের উল্টো দিকে বসে থাকা সোমরাজকে প্রশ্ন করে অরণ্য। সোম ল্যাপটপে মুখ গুঁজে কাজ করছিল। স্ক্রিনের উপর থেকে চোখ না সরিয়ে একটু অলস ভঙ্গিতে সে বলে, কোনো প্ল্যান নেই কাকা, ভাবছি পাতি ল্যাদ খাবো ঘরে বসে, সাথে একটু চিল্ড বিয়ার আর পর্ক কষা। পুরো জমে যাবে ছুটিটা। কথাটা বলেই একটা হাসি দেয় সোম। আচ্ছা শোন না, বলছি চল চল এই 4 দিন আমাদের গ্রামের বাড়িতে কাটিয়ে আসি। মা বাবাকে কতদিন দেখিনি, দেখা হয়ে যাবে, সাথে ছুটি কাটানো। আইডিয়াটা ভালোই। চল তবে কালকেই সকালে বেরিয়ে পড়ি। ভালোই হবে, কিছুদিনেই ইটকাট পাথরের জঙ্গল থেকে বেরিয়ে একটু সবুজ দেখতে পারবো। তাহলে কাল সকালে বেরোনো ফাইনাল। ওকে ওকে, চল ডান। অরণ্য আর সোমরাজের বন্ধুত্ব প্রায় বছর 3 হলো। বছর 30-এ সোমরাজ যখন কলকাতা শহরে এসে এই অফিসে জয়েন করেছিল, তখন সে একেবারেই নতুন। ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে সোমরাজের যখন জুতোর শুকতলা ক্ষয়ে যাওয়ার জোগায়, হঠাৎ তখনই দেবদূতের মতো অরণ্য এসে প্রস্তাবটা দিয়েছিল ওকে। একদিন টিফিন ব্রেকে অফিস ক্যান্টিনের এক কোনায় একাকী বসে মন দিয়ে কফিতে চুমুক আর চিকেন স্যান্ডউইচে কামড় বসাচ্ছিল সোমরাজ। তখনই সে দেখে একটা অপরিচিত হাত তার প্লেটের উপর চলে এসেছে হ্যান্ডশেকের ভঙ্গিতে। মুহূর্তে প্লেট থেকে মুখটা তুলে সামনের দিকে দেখল সে। না, সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি একেবারে অপরিচিত নয় তার। আগেও বেশ কয়েকবার তাকে দেখেছে। তার সামনে ডেস্কের কোণার দিকের ছেলেটা। সে টিস্যু পেপার দিয়ে হাতটা মুছে হালকা হেসে হাতটা বাড়িয়ে দেয় অন্যজনের দিকে। হাই, আমি অরণ্য। কলিগও ভাবতে পারো, আবার বন্ধুও ভাবতে পারো। বুঝতে পারি? হ্যাঁ শিওর। ও হাই, আমি সোমরাজ সরকার। আর সমস্ত অফিস কলিগই তো আমাদের বন্ধু, এতে আবার ভাবার কি আছে? সবাই কলিগ হতে পারে, কিন্তু সবাই বন্ধু হতে পারে না। যাই হোক, শুনলাম তুমি বাড়ি খুঁজছো। হ্যাঁ ওই আর কি, কিন্তু যেসব ভাড়া বলছে বাড়িগুলোর মালিক, তাতে করে আমার অবস্থা রীতিমতো খারাপ। আচ্ছা বাই দ্য ওয়ে, চা না কফি? ব্ল্যাক কফি, চিনি ছাড়া। ওকে দাদা, এই যে এদিকে 2টো ব্ল্যাক কফি, একটা চিনি ছাড়া। হ্যাঁ একটা চিনি ছাড়া। আসলে চিনি খাওয়াটা কিছুতেই বাদ দিতে পারছি না আমি। আমার কাছে একটা ভালো প্রস্তাব আছে। আচ্ছা কেমন? এই কাছেই আমার একটা ফ্ল্যাট আছে, ওখানেই আমি থাকি একা। চাইলে তুমি থাকতে পারো আমার সাথে। রান্নার কোনো ঝামেলা নেই, ঝুনুদি সামলে নেয় সবটা। তাছাড়া বাকি আর কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ, কিন্তু আবার কিন্তু কিসের? ও আচ্ছা, ভাড়া নিয়ে কোনো রকম কিছু ভাবতে হবে না, একদম নিজের বাড়ি মনে করে থাকবে। তুমি যত দিন ইচ্ছা থাকো, পরে বাড়ি পেলে না হয় চলে যেও। অনেক 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 ধন্যবাদ ভাই, তুমি আমাকে বাঁচালে। এর কিছুদিন পর বেশ কিছুটা কম ভাড়াতে বাড়ি পেয়েছিল সোমরাজ, কিন্তু অরণ্য তাকে যেতে দেয়নি। সোমরাজ জোরাজুরি করলে গ্রাম থেকে অরণ্যের বাবা মা ফোন করে বুঝিয়েছিল। এরপর আর কিছু বলা বা করা ঠিক বলে মনে করেনি সোমরাজ।
এই বছর 3 হলো দুজন একেবারে হরিহর আত্মা হয়ে গেছে। বন্ধুত্বের সম্পর্কটা তুমি থেকে নেমে এসেছে তুইতে। একজন অপরজনকে ছাড়া চলতে পারে না। অনেকে তাদের বন্ধুত্ব নষ্ট করে দিতে চেয়েছিল, অনেকেই তাদের বন্ধুত্বে আঘাত আনতে চেয়েছিল, কিন্তু এরা তাদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে আরো মজবুত করেছে তাদের এই সম্পর্ক, যেটা ওই অফিস ক্যান্টিনের একটা গোল টেবিল থেকে শুরু হয়েছিল। সশব্দে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করল ছেলেটা। ঘরের বড় জানলাটার ধার ঘেঁষে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে একটা মেয়ে। চুলগুলো অবিন্যস্তভাবে বাঁধা, গালের উপর দিয়ে অনেকক্ষণ আগে বয়ে যাওয়া নোনতা জলের ধারার শুকিয়ে যাওয়া দাগের চিহ্ন। হঠাৎ হওয়া শব্দে কিছুটা চমকে উঠল মেয়েটা। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিয়ে পুনরায় নীল আকাশে ভেসে যাওয়া মেঘের দিকে চেয়ে রইল সে। তুমি ডক্টর সেনের কাছে যাওনি? বেশ রাগত স্বরে কথাটা বলল ছেলেটা। মেয়েটা বাইরে নীল আকাশে ভেসে যাওয়া মেঘের দিক থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, আমি তো আগেই বলে দিয়েছিলাম যাব না। এই এই যাবে না মানে? যাবে না মানেটা কি? এবার মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, যাব না মানে যাব না। একবার বললে কথা বুঝতে পারো না নাকি সেটুকুও বোধ হারিয়েছ? ছেলেটা মেয়েটার একদম কাছে চলে আসে। তারপর আচমকা একটা হাত দিয়ে চুলের মুঠি ও অন্য হাত দিয়ে মেয়েটার দুটো হাত শক্তভাবে পিছমোড়া করে ধরে। এবার বল, লাগছে বাবাই, ছাড়ো বলছি। বল কি বলছিস? বল বল। আমার নাকি বোধ বুদ্ধির লোপ পেয়েছে। হ্যাঁ বাবাই, ছাড়ো, লাগছে। এবার মেয়েটার চোখের জল আর বাঁধ মানে না। আগের বারের গালের উপর শুকিয়ে যাওয়া নোনতা জলের ধারাটা আবার সিক্ত হয়। কোনো কথা বলতে পারে না সে। অপর দিকের মানুষটার মুখের দিকে নীরবে চেয়ে থাকে। ছেলেটা হাজারো কিছু বলে যাচ্ছে, কিন্তু সেগুলো তার কর্ণকুহরে বিন্দু মাত্র প্রভাব ফেলছে না। হঠাৎ একটা হ্যাঁচকা টান অনুভব করে তার চুলে। কোনো মতে সামলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অপর দিকের মানুষটা তাকে উদ্দেশ্য করে বলে চলেছে হাজারো অশ্লীল কথা। চল বাইরে চল, আজই পৃথিবীতে তোর লীলা সাঙ্গ করব। চল শালি, আমার সঙ্গে পাঙ্গা। চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তারপর সেখান থেকে লম্বা বারান্দা ধরে সোজা রান্নাঘরে মেয়েটাকে নিয়ে ঢুকে দরজায় খিল তুলে দেয় সে। তারপর টেবিলের উপর থেকে একটা বড় দেখে ধারালো ছুরি জাতীয় কিছু তুলে নেয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে তাদের মধ্যে বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। মেয়েটা ঘরের এক কোণ ঘেঁষে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে কাজ করছে একটা আতঙ্ক। সে চাইলেই চিৎকার করতে পারে, কিন্তু সে জানে এই মানব শূন্য স্থানে চিৎকার করে কোনো লাভ নেই। কেউ আসবে না তার ডাকে সাড়া দিতে। তবে আজই কি শেষ হবে তার এই জীবন? ছেলেটা এর মধ্যে আরো বেশ কিছুটা এগিয়ে এসেছে তার দিকে। তার হাতে শোভা পাচ্ছে ধারালো ছুরি। এবার মেয়েটা একটু সোজা হয়ে দাঁড়ায়। তারপর 2-1 পা করে এগোতে থাকে ছেলেটার দিকে। ছেলেটা দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুটা অবাক হয়ে পড়ে সে। যে মেয়েটা এতক্ষণ ভয়ে কুঁকড়ে দাঁড়িয়েছিল সে এখন হেঁটে আসছে তার দিকে। এবার ছেলেটা মেয়েটার হাতের দিকে তাকায়। না, তার 2 হাত তো পুরো খালি, কিছুই তো চোখে পড়ছে না। তবে কি কারণে এগিয়ে আসছে মেয়েটা বিশেষ কিছু ভাবতে পারে না সে। দুজনের মধ্যে কিছুক্ষণ আগে তৈরি হওয়ার দূরত্বটা বেশ কিছুটা কমেছে। মেয়েটা তার মুখোমুখি এসে দাঁড়ায়। মেয়েটার চোখের দিকে তাকায় সে।
যে জায়গাটায় এতক্ষণ নোনতা জলে ভরে ছিল সেখানে এখন ভরে আছে মায়া, কাজল চোখের মায়া। ছেলেটার পারে না, নিমেষে চোখ দুটো বন্ধ করে নেয়। আরো কিছুটা কাছে চলে এসেছে মেয়েটা। এবার মেয়েটার একটা হাত উঠে আসে ছেলেটার গালে, অপর একটা হাত বুকের বাম দিকে। মেয়েটা তার মুখটাকে ছেলেটার কানের একদম পাশে নিয়ে গিয়ে মায়াবী কণ্ঠে বলে, কি হলো? মারবে না আমাকে? চোখ খুলে দেখো, আমি তোমার একদম কাছে দাঁড়িয়ে। তোমায় আর কষ্ট করে যেতে হবে না আমার কাছে, আমি তোমার কাছে চলে এসেছি। কই, আমাকে মারো এবার, চোখটা খোলো বলছি। ছেলেটা অনুভব করে মেয়েটার গরম নিঃশ্বাস থুতনি বেয়ে বুকে ছড়িয়ে পড়ছে তার। আর একটু শক্ত করে হাতের ছুরিটা ধরে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলে। হ্যাঁ, ওই চোখে এখন মায়া খেলা করছে, যেটা মাঝে মধ্যেই ওকে সব ভুলিয়ে দেয়। হঠাৎ মেয়েটা স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে দুপা পিছিয়ে যায় সে। তারপর মেঝেতে ছুরিটা ফেলে বেরিয়ে আসে ঘর থেকে। বেরিয়ে আসার আগে একবার পিছন ঘুরে দেখে নেয় সে। কোনো রকম পরিবর্তন আসেনি। সেই চোখ, সেই মায়ার খেলা। ঘর থেকে বেরিয়ে দেখে দুজন মেয়ে দাঁড়িয়ে। একজন বছর 25-এর আর অন্যজন হয়তো 18-ওর ঘরে। একজনের পরনে চুড়িদার, অন্যজনের শাড়ি। তাদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে কিছুটা হুকুমের ভঙ্গিতে ছেলেটা বলে, পারমিতাদি, দেখো মোহনার যেন কোনো অসুবিধা না হয়। আর হ্যাঁ, একটু চোখে চোখে রেখো। হ্যাঁ, আশা করছি কোথাও যাবে না, তবু আমি আবার পরশু আসবো। ভালো করে খেয়াল রাখবে ওর, ঠিক আছে? কথাগুলো বলেই অপর দুজনের থেকে কোনো উত্তর অপেক্ষা না করে লম্বা বারান্দা ধরে সামনের দিকে হাঁটা লাগায় ছেলেটা। হে ভাই, কাঁচটা একটু নামা রে। উফ, চারপাশটা সবুজে ভরা দেখে যে কি মনটা ভালো হয়ে গেল। উফ, জানিস ভাই, ওই শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা ভীষণ মনে পড়ে যাচ্ছে। শুনি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমাদের দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। সবুজের অনটন ঘটে। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও। আমি দেখি, চোখ তো সবুজই চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। এবার ড্রাইভিং সিটে বসে থাকা অরণ্য মুচকি হাসে। স্টিয়ারিং থেকে হাতটা সরিয়ে ডান দিকে থাকা সুইচগুলো চাপ দিতে থাকে সে। কিছুক্ষণের মধ্যেই গাড়ির সমস্ত কাঁচ নামতেই এক রাশ এলোমেলো বাতাস ঢুকে পড়ে তাদের গাড়ির মধ্যে, সাথে মাটির সোঁদা গন্ধ। প্রাণ ভরে ওই বাতাস তার সোঁদা গন্ধ গায়ে মেখে নেয় ওরা দুজনে। দুজনেরই বড় হয়ে ওঠা গ্রামের মাটিতে। কর্মসূত্রে শহরে গেলেও তারা গ্রামের মেঠো গন্ধ এখনো ভুলতে পারে। যতবার গ্রামে এসেছে ততবারই মেঠো গন্ধ, সবুজের গন্ধ, এইসব নিয়েই তারা ইট কাঠের জঙ্গলে ফিরে গিয়েছে আর অপেক্ষা করেছে আবার কবে ওই গন্ধগুলো নিজেদের গায়ে মাখতে পারবে। কলকাতা থেকে অরণ্যের বাড়ি প্রায় 6 ঘন্টার রাস্তা।
ওরা বেরিয়েছিল ভোর 5টায়, আর যখন বাড়ি এসে পৌঁছালো তখন ঘড়ির কাঁটা 11-র ঘরে। গাড়িটা বাড়ির উঠোনে ঢুকতেই ওপরের বারান্দা থেকে একজন চিৎকার করে উঠল, মা, দাদা ভাই চলে এসেছে। পরের মুহূর্তেই চিৎকার করে ওঠা গলার মালকিন ওদের সামনে। কিরে মিঠি, কেমন আছিস বল? তার আগে বল আমার চকলেট কোথায়? চকলেট না পেলে আমি কিন্তু কাউকেই ঢুকতে দেব না। পাশের দরজা দিয়ে সুমনা দেবী বেরোতে বেরোতে বলল, উফ, এই দোষী মেয়েকে নিয়ে আর পারা গেল না তো। এত বড় হয়ে গেল তবুও এই মেয়ে দোষীপনা কমলো না। ওই মেয়ে, আগে ছেলে দুটোকে ঘরে আসতে দে। এর মধ্যেই সোম পিঠের ব্যাগ থেকে বের করে ফেলেছে মিঠির প্রিয় চকলেটগুলো। হালকা হেসে মিঠির হাতে সেগুলো দিতে দিতে বলল, এবার কি আমরা ঘরে ঢুকতে পারি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জলের গ্লাসটা বাড়িয়ে সুমনা দেবী জিজ্ঞেস করে, আসতে তোদের কোনো অসুবিধা হয়নি তো? না না। আচ্ছা, বাবা কোথায়? বাবাকে দেখছি না তো। তোর বাবা একটু বেরিয়েছে রে দরকারে, একটু পরেই চলে আসবে। তোরা ওপরে গিয়ে বিশ্রাম নে, আমি কালুদাকে বলি তোদের ব্যাগপত্রগুলো ওপরে দিয়ে আসতে। সিঁড়িতে পায়ের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসে মেয়েটা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকা মানুষটাকে দেখে অবাক হয়ে যায় সে। বাবাই, তুমি এখন? কেন আসতে পারি না? না মানে যাই হোক, ওরা দুজন কোথায়? রান্নাঘরে। কেন, কি হয়েছে? তুমি ঘরে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি আসছি, দাঁড়াও। বলেই রান্নাঘরের দিকে চলে যায় ছেলেটা। কয়েক মুহূর্ত পর সে নির্দিষ্ট ঘরের সামনে এসে দাঁড়ায়। তারপর লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ঘরে ঢুকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়। বিছানাতে বসেছিল মেয়েটা। অবাক হয়ে জিজ্ঞেস করে, ছিটকিনি দিচ্ছ কেন? উত্তর দেয় না ছেলেটা। মেয়েটার পাশে এসে বসে। তারপর মেয়েটার মুখটা টেনে নেয় নিজের মুখের একদম ঠিক কাছে। মেয়েটার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। ছেলেটার গরম শ্বাস মেয়েটার ঠোঁট থুতনি ছুঁয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার কাজল চোখের দিকে। হঠাৎ চারিপাশ সম্পূর্ণ নিস্তব্ধতার চাদরে কে যেন ঢেকে দিয়েছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এর মধ্যেই মেয়েটা দুই গাল ভিজতে শুরু করেছে নোনা জলের ধারায়। তার মনে পড়ে না তার ভালোবাসার মানুষটা শেষ কবে তার চোখের দিকে এইভাবে একটানা তাকিয়ে থেকেছে। তার ইচ্ছে করে অপর দিকের মানুষটাকে জাপটে ধরে কাঁদতে, কিন্তু পারে না। এই কয়েকদিনে তাদের মধ্যে কি এত বেশি দূরত্ব তৈরি হয়েছে যে ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদতে দ্বিধা বোধ হচ্ছে। আগে যাকে জড়িয়ে ধরে কাঁদলে সব মন খারাপ কষ্ট দূর হতো, সেই মানুষটা কি এতই পর হয়ে গিয়েছে? সে যতই দূরে চলে যাক, তাকে যেতে দেওয়া যাবে না। সব মন খারাপ সব কষ্টের অবসান তো তার কাছেই। এই নিস্তব্ধতা আর কতক্ষণ চলত তা বলা মুশকিল, কিন্তু আর পারে না মেয়েটা। ছেলেটাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে থাকে। বহমান নদীর মতো গালের উপর দিয়ে বইতে থাকে নোনা জলের ধারা। ছেলেটা কিছু বলে না, শুধু তার দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। জামার কাঁধের অংশ অপর দিকের মানুষটার চোখের জলে ভিজে যায়। সে যাক, ক্ষতি নেই। কতদিন পর মানুষটাকে এভাবে কাঁদতে দেখছে। কাঁদলে ওকে স্নিগ্ধ লাগে খুব।
তার মনে পড়ে আজ থেকে 8 বছর আগের কথা। সেদিন সকাল থেকেই মেঘের ভারে সূর্যের দেখা নেই। চুপচাপ নিজের ঘরে বসে আনমনে গল্পের বইয়ের পাতা উল্টাচ্ছিল সে। হঠাৎ মায়ের ডাকে চমক ভাঙে তার। নিচে নেমে বসার ঘরে ঢুকতে গিয়ে থমকে যায়। বাঁ দিকে সোফায় চোখ মুখ ঢেকে বসে আছে একটা মেয়ে। মেয়েটা তার পূর্ব পরিচিত। কান্নার দমকে বারবার কেঁপে উঠছে তার শরীর। এগিয়ে যায় সে, সামনে দাঁড়িয়ে কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করে, কি ব্যাপার? তুমি তুমি একা? কাকু কাকিমা আসেনি? মেয়েটা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল কোনো রকমে মুছে মাথা তুলে তার মুখের দিকে তাকায়। ছেলেটা আবারও হাঁ করে তাকিয়ে থাকে তার মুখের দিকে। কান্না করে মেয়েটা রীতিমতো চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, তবুও কি স্নিগ্ধ লাগছে ওকে। সাদা 2 গালে নোনা জলের ছাপ, ঘেঁটে যাওয়া চোখের কাজল, মুখের সাথে লেপ্টে থাকা অবিন্যস্ত কিছু চুল। এতদিন ধরে ওকে দেখে আসছে, কিন্তু কখনো এই রূপে ওকে দেখেনি। ওর মনে হয় প্রায়শই স্বপ্নে দেখা সেই মেয়েটা আজ ওর সামনে। মেয়েটা তার করা প্রশ্নে নেতিবাচক ভঙ্গিতে 2 দিকে ঘাড় নাড়ে শুধু। ছেলেটা এখনো হাঁ করে চেয়ে আছে ওর মুখের দিকে, বিহবল হয়ে দেখছে ওই মায়া ভরা মুখটা। আগেও তো কতবার মুখটা সে দেখে এসেছে, কই এরকম তো অনুভূতি কোনোদিনও হয়নি তার। তবে আজ ওই মুখ, ওই কাজল লিপ্ত চোখ তাকে এত বেশি কেন টানছে? ইচ্ছে করছে ওই চোখের গভীরে ডুবে যেতে, কিন্তু হঠাৎ পিছন থেকে একটা ডাকে চমক ভাঙে ছেলেটার। পিছন ঘুরিয়ে তাকিয়ে দেখে দরজার কাছে দাঁড়িয়ে মা ডাকছে তাকে, এই বাবাই, এদিকে আয়, শোন একটু। দরজা ঠক ঠক শব্দে চমকে ওঠে দুজনে। ছেলেটা মেয়েটার বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই সে দেখে সামনে দাঁড়িয়ে আছে কাজের মেয়েটা। কিছু বলবে তুমি? হ্যাঁ, মানে 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 কি করছো? কি বলবে বলো। মানে দিদি শুনতে বলল, যা এনেছেন সবই কি রান্না করব? সবই করো, আর আজ আমি এখানে থাকছি। আচ্ছা দাদা। ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়ে মেয়েটা। আচ্ছা, তো তোমার তোমার নাম কি জানো? রিমিতা দাদা। হ্যাঁ, পারমিতাদের বোন তুমি, তাই তো? আচ্ছা, যাও। মেয়েটা চলে যেতেই খাট থেকে নেমে আসে মোহনা। পেছন থেকে অরণ্যের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, তুমি আজ থাকবে এখানে? পিছন ফিরে উত্তর দেয় অরণ্য, হ্যাঁ, কেন থাকতে পারি না তোমার কাছে একটা দিন? না, সেরকম কোনো ব্যাপার না, তুমি আসলে তো থাকো না, তাই আর কি। অরণ্য কিছুটা হাসে, তারপর বলে, তুমি বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, বলো না তুমি। অরণ্য মোহনার হাত ধরে পাশের একটা চেয়ারে বসিয়ে তার সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসে বলে, শোনো, বাড়িতে সম্পর্কটা জানাবো বলে ঠিক করেছি। কথাটা শুনে বেশ কিছুটা হকচকিয়ে যায় মোহনা। তারপর অরণ্যের মুখের একদম সামনে নিজের মুখটা নিয়ে আসে। বেশ কিছুটা উত্তেজিত হয়ে উঠেছে সে। এরপরই নিজের 2 হাতের মধ্যে অরণ্যের মুখটা ধরে বলে, সত্যি বলছো তুমি? আরে বাবা, মিথ্যে বললো কেন? আর আমাদের সন্তান, তার কথা? এবার হাতের মধ্যে থেকে মুখটা বের করে জানলার দিকে এগিয়ে যায় সে। একটা সিগারেট ধরিয়ে
জানলার বাইরে একরাশ ধোঁয়া ছেড়ে বলে, তোমার কথা যখন বলতে পারছি ওর কথাও বলতে পারবো। মুহূর্তে মোহনার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। বাবাইদা। পারমিতার ডাকে পিছন ফিরে তাকায় বাবাই। এতক্ষণ বারান্দাতে দাঁড়িয়ে সামনে সবুজ ধান ক্ষেতের দিকে চেয়েছিল এক দৃষ্টে। হ্যাঁ বল, রান্নাগুলো সব কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, সব রান্না হয়ে গিয়েছে। আমি গুছিয়ে দেব না তুমি আসবে? না থাক, তুই যা, আমি আসছি। আচ্ছা দাদা। বারান্দা থেকেই ঘরে প্রবেশ করে বাবাই। মোহনা খাটে হেলান দিয়ে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। বাবাইকে ঘরে ঢুকতে দেখে বইটা একপাশে রেখে খাট থেকে নেমে আসে মোহনা। রিমিতা বলে গেল রান্না হয়ে গিয়েছে, চলো তোমাকে খেতে দিয়ে দিই। দাঁড়াও 1 মিনিট। বলি চেয়ারে রাখা ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে মোহনার হাতে দিয়ে বলে, ঝটপট এটা পড়ে খাবার টেবিলে চলে এসো। মোহনা বেশ খানিকটা অবাক হয়। এসব কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে মশাই, আপনার প্ল্যানটা কি একটু বলুন তো আমাকে। প্ল্যান বলে দিলে তো সেটার সারপ্রাইজ থাকে না, জানেন না ম্যাডাম? আরে বাস, আমার জন্য সারপ্রাইজ প্ল্যান। বেশ খুশি দেখায় মোহনাকে। বাবাইকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ মশাই। ওসব পরে বলবো, আগে দেখো কেমন লাগে, তারপর বলো। ওকে। এবার ঝটপট রেডি হয়ে খাবার টেবিলে চলে এসো। তারপর মোহনার গালে একটা হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বাবাই বলে, আর হ্যাঁ, কাজলটা পড়ো, তোমাকে কাজল ছাড়া একদমই ভালো লাগে না। মোহনা কিছু বলে না, শুধু কিছুটা উঁচু হয়ে বাবাইয়ের কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে বলে, অনেকটা ভালোবাসি তোমাকে বাবাই। খাবার ঘরে ঢুকেই বেশ অবাক হয়ে যায় মোহনা। টেবিল জুড়ে সাজানো তার পছন্দের সমস্ত খাবারগুলো, আর ওই যে কাঁসার জামবাটিতে রয়েছে তার প্রিয় ক্ষীরের পায়েস। টেবিলের অপর দিকে দাঁড়িয়ে রয়েছে 3 জন মানুষ, বাবাই, পারমিতা আর রিমিতা। মোহনার সাথে সাথে অপর একজনও বেশ অবাক হয়েছে। বাবাই অবাক ঠিক নয়, মুগ্ধ। ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে টেবিলের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মোহনার দিকে। মায়াবী লাগছে ওকে, ঠিক আগের মতোই। ওই কাজল চোখ, খোঁপা করা চুল, চোখের তাকানো, ঠোঁটের কোণে লেগে থাকা হালকা মিষ্টি হাসি, সব মিলে মিশে যেন ঝড় তুলছে তার হৃৎপিণ্ডের অলিন্দে। কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে সব। তবু সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে সামনে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকা মোহনাকে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। বাবাই, এত কিছুর আয়োজন কেন? কিছুই তো বুঝতে পারছি না। আগে বসো, তারপর বলছি। পারমিতার দেখিয়ে দেওয়ার নির্দিষ্ট চেয়ারে গিয়ে বসে মোহনা। একটু অধৈর্য হয়ে বলে, বাবাই এবার তো বলো, এত কিছুর আয়োজন কিসের জন্য? বাবাই এতক্ষণ কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। এবার সে মোহনার পাশে এসে হাঁটু মুড়ে বসে মোহনাকে নিচের দিকে টেনে নিয়ে তার গর্ভে হাত রাখে। তারপর বলে, কমাস হলো সে খেয়াল আছে? হ্যাঁ, 3.5 মাস। কিন্তু মোহনা কেমন যেন বেবাক বোকা বনে গিয়েছে। অবাক হয়ে তাকিয়ে আছে বাবাইয়ের দিকে। কিন্তু কিন্তু করো না তো, নতুন সদস্য আসছে বলে কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধরে নাও না এটা তোমার প্রথম বেবি শাওয়ার। কিন্তু ও তো 7 মাস 9 মাসে হয় বলে জানি। হ্যাঁ তখনও হবে, তবে এত প্রশ্ন করো না প্লিজ। ইতিমধ্যেই মোহনার চোখ দিয়ে জলের ধারা গড়াতে শুরু করেছে। এই পাগলি মেয়ে,
একদম কাঁদবে না। চোখের কাজলটা ঘেঁটে যাবে, কিন্তু একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না তোমাকে ওইভাবে দেখতে, একদম না। বাবাই মোহনার মুখটা নিজের হাতের মধ্যে নিয়ে বুড়ো আঙুল দিয়ে মুছিয়ে দেয় মোহনার গালের উপর দিয়ে বইতে থাকা জলের ধারা। তারপর উঠে গিয়ে টেবিলের অপর দিকে থাকা পায়েসের বাটিটা নিয়ে এসে একটা চামচ দিয়ে কিছুটা পায়েস তুলে মোহনার মুখে তুলে দেয়। এরপর মোহনার কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আজ দারুণ লাগছে তোমাকে। পরিবর্তে মোহনা একটা মিষ্টি হাসি দেয়। এই বাবাই, তোর বাবা এসেছে, নিচে আয় রে। নিচের বসার ঘর থেকে মায়ের ডাক কানে যেতেই তত্তরিয়ে সিঁড়ি দিয়ে তিনজনই নেমে আসে বসার ঘরে। সৌনকবাবু আরাম কেদারাতে হেলান দিয়ে একটা পত্রিকা পড়ছিলেন। ওরা তিনজন ঘরে ঢুকতেই পত্রিকা রেখে আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। আরে সোম, যে কেমন আছো বলো? সোম সৌনকবাবুকে প্রণাম করে বলল, ভালো আছি কাকু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আর কি। তোমাদের ভালো থাকার উপরই তো নির্ভর করে আমাদের ভালো থাকা, তাই না? তা ওখানে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? একদম না, একদম না কাকু, দিব্যি আছি দুই বন্ধু মিলে। বেশ বেশ। বাবাই, তুই কেমন আছিস? অফিস কেমন চলছে? ভালো আছি বাবা, অফিস ভালোই চলছে। তা কতদিন? কথাটা বলতে গিয়েও থেমে গেলেন তিনি। তার দৃষ্টি চলে গিয়েছে দরজার পাশে দাঁড়িয়ে থাকা মিঠির দিকে। মিঠি তখন সোমরাজের দেওয়া চকলেটটার সৎ গতিতে ব্যস্ত। তিনি বেশ গম্ভীরভাবে বললেন, মিঠি, তুই আবার চকলেট খাচ্ছিস? এবার রাত বিরেতে দাঁতের ব্যথা শুরু হলে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না ডাক্তারের কাছে। তোকে চকলেটটা কে দিল? তোর দাদা? শেষ প্রশ্নটা বাদ দিয়ে বাকি কথাগুলো একটাও মিঠির কানে প্রবেশ করেন। মুখের ভেতরে থাকা বাদ বাকি চকলেটটুকু চিবোতে চিবোতে সে উত্তর দিল, না না, সোমদা দিয়েছে। তোমার ছেলে যা কিপটে, কখনো আসার সময় একটা কিছুও আমার জন্য আনে না কিও। না না, তা আনি কেন? সোমের দিকে তাকিয়ে সৌনকবাবু বললেন, তো থাম তো। তা সোম, আমাদের বাড়িটা একবার ঘুরে দেখো। সেই ব্রিটিশ আমলে তৈরি, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবশ্যই কাকু। এই মিটি, ওকে সময় করে বাড়িটা ঘুরিয়ে দেখাস একবার। চলো সোমদা, এখনই ঘুরিয়ে দেখাচ্ছি তোমাকে। এই দা ভাই, তুই কি যাবি? না না, তুই ঘুরিয়ে দেখা, আমি বরং স্নানটা সেরে আসি। আচ্ছা সোমদা, এসো। হ্যাঁ হ্যাঁ, চলো। বাড়ি ঘুরে দেখানোর সময় দোতলার একটা নির্দিষ্ট ঘরের সামনে এসে থামে ওরা। কিছুক্ষণ বন্ধ দরজাটার দিকে তাকিয়ে থেকে মিঠি বলে, এটা মনু দিদির ঘর। এই মনু দিদিটাকে কই অরণ্যের কাছে তো কখনো এনার ব্যাপারে শুনিনি। কথাটা শুনে মিঠি কিছুটা অবাক হয়ে যায়। বলে, বলো কি, দাদা তোমাকে কিচ্ছু বলেনি মনুদির ব্যাপারে? না না, অরণ্য তো কিছু বলেনি এই ব্যাপারে। আচ্ছা, তাহলে শোনো, যতটা আমার মনে আছে ততটাই বলছি। ওই বছর 16 আগের কথা। বাবা এক সকালে হুট করে একটা ফোন পেয়ে বেরিয়ে গেল, ফিরল পরদিন সকালে। এর মধ্যে মায়ের সাথে কথা হলেও মা আমাদের কিছু জানায়নি। জানতে পারলাম পরের দিন সকালে, যখন বাবা মনু দিদিকে সাথে নিয়ে বাড়ি ফিরল। আচ্ছা, কি জানতে পারলে? হ্যাঁ, সেটাই তো বলছি। কথা বলতে বলতে দরজাটা তালা খুলে ঘরের মধ্যে কিছুটা ঢুকে এসেছে ওরা দুজন। বাবার থেকে শুনিনি, মাই পুরো ঘটনাটা আমাকে আর দাভাইকে বলেছিল। আসলে আমাদের বাড়িতে কারোর কাছেই কিছু গোপন করা হয় না, সবটাই সবাইকে জানানো হয়। সেই জন্য আমিও জেনেছিলাম। যাই হোক, এবার আসল ঘটনাটা শোনো।
বাবার একজন খুব কাছের বন্ধু ছিল, পরেশ কাকু। আমরা বলতাম পুপু কাকু। খুব ভালোবাসতেন আমাদের। কাকিমা কাকু দুজনেই আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। ওই দিন সকালের আগের রাতে কাকু কাকিমার মধ্যে তুমুল ঝগড়া হয়। কাকু রাগের মাথায় কাকিমার দিকে একটা ফুলদানি ছুঁড়ে মারে, আর ওটার আঘাতেই কাকিমার মৃত্যু হয়। এই অবধি বলে মিঠি থামল, একটু হাঁফ ছেড়ে আবার বলতে শুরু করে। কাকিমাকে ভীষণ ভালোবাসতেন কাকু। যখন উনি বুঝতে পারেন কাকিমার মৃত্যুর জন্য উনিই দায়ী, তখন অনুতাপ কিংবা দুঃখে তিনি আত্মহত্যা করেন। জানো তো, মোহনাদি ঘটনাটা জেনেছিল শেষ রাতের দিকে। তারপর ওই দুটো মৃতদেহের সামনে বসেছিল বাকি রাতটা। ওদের আত্মীয় স্বজন বলতে আমরাই ছিলাম। দিদি শোকে এতটাই পাথর হয়ে গিয়েছিল যে কোনো কথা বলতে পারেনি। একটু সকাল হলে পপু কাকুর দোকানের এক কর্মচারী ওদের বাড়িতে যায় দোকান খোলবার জন্য চাবি আনতে। তখনই দেখে বাবাকে ঘটনাটা জানায়। আচ্ছা, এই মনু দিদির ভালো নামই কি মোহনা? হ্যাঁ। বাবা গিয়ে থানা পুলিশ করে। দাহকার্য সম্পন্ন করে মনু দিদিকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসে। তারপর থেকে এখানেই থাকতো। থাকতো মানে? এখন কোথায় থাকে? তারপর বছর চারেক আমাদের সাথেই ছিল। তারপর দিদি একদিন এডুকেশন এক্সকারশনের নাম করে বাড়ি থেকে বার হলো। তারপর দিন 15 কোনো যোগাযোগ ছিল না, এমনকি ফোনটাও বন্ধ ছিল। আরও কিছুদিন টেনশনেই কাটলো। অবশেষে দিদি যখন আর ফিরল না, বাবা পুলিশে জানালো। পুলিশ চেষ্টা করলো খোঁজার, কিন্তু কোথাও পেল না। নিখোঁজ হয়ে গেল মানুষটা। জানো তো, দিদি না পুরো মাল্টি ট্যালেন্টেড ছিল। যেমন ভালো রান্না করতো, তেমন ভালো পড়াশোনাতে, আর তেমন ভালো সাজগোজে। আরে আমি ক্লাসে পজিশন করতাম দিদির পড়ানোর জন্যই। কি ভালো পড়াতো গো। তাহলে তুমিও তো বেশ মেধাবী। আরে ওসব মেধাবী ফেদাবি কিচ্ছু না, সব দিদির পড়ানোর কামাল। কোথায় যে চলে গেল হুশ করে। জানো তো, প্রথম প্রথম খুব মন খারাপ হতো। এখন ওই ঘরটার সামনে আসলে দিদির কথা খুব মনে পড়ে। সোমরাজ লক্ষ্য করে মিঠির চোখ দুটো জলে ভরে গেছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দেওয়ালের একটা ছবির দিকে। সোমরাজের বুঝে নিতে অসুবিধা হয় না যে ছবির মেয়েটাই মোহনা। সোমরাজও বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে ছবিটার দিকে। কি মিষ্টি দেখতে, চোখে গাঢ় কাজল, খোলা চুল, মুখে মিষ্টি হাসি, সব মিলিয়ে ভীষণ মায়াবী মনে হয় মোহনাকে। দুপুরের খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে সোমরাজের পক্ষে। এমনিতেই অরণ্যর মা মানে কাকিমা দুর্দান্ত রান্না করেছে, তার উপর কাকু সোমরাজকে এটা নিজেদের পুকুরের, এটা নিজেদের জমির বলে আরো বেশি খাইয়েছে। মোট মিলিয়ে সোমরাজের পেট এখন আইঠাই করছে। খেয়ে এসে ওরা দুজন ঘরে বসে জমি আড্ডা দিচ্ছিল। সেই সময় ঘরে ঢোকে মিঠি। ওকে ঘরে ঢুকতে দেখে অরণ্য বলে, বল, কি বলবি? আরে মা পাঠালো। কিসের জন্য? তোরা সিঁদুরিপুর যাবি নাকি ওই বাড়িতে? যদি যাস তাহলে কালু কাকার মেয়েকে বলে রাখবে। কিরে সোম, যাবি নাকি? এতক্ষণ কিছুটা আতশোয়া অবস্থায় ছিল সোম। এবার উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, হ্যাঁ, যাওয়াই যায়। হ্যাঁ, তাহলে তুই মাকে বলে দে ওকে বলে দেওয়ার জন্য। আর তুই আবার যাবি নাকি? আমি যাব না সেটা তুই ভাবলি কি করে? বলেই ভেঙচি কেটে ঘর থেকে বেরিয়ে পড়ে মিঠি। একটু রাত বাড়তেই ছাদে এসে বসে দুজনে। আজ পূর্ণিমা না হলেও আকাশে চাঁদ আর তারাদের উপস্থিতিতে ছাদের অন্ধকার অনেকটা দূর হয়েছে। এই কয়েকদিনে ছাদটা বড্ড কাছের হয়ে গিয়েছে মোহনার। ছাদে এসে বসলেই
সব স্মৃতিগুলো এক এক করে ভিড় করতে শুরু করে ওর চারদিকে। ওর ছোটবেলা, বড় হয়ে ওঠা, মা বাবার মৃত্যু, সোনু কাকুদের বাড়ি আসা, অরণ্যের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া, সবটা। কিছু স্মৃতি বড্ড দুঃখ দেয় তাকে। অনেক রাত অবধি স্মৃতিদের সাথে লুকোচুরি খেলা চলে তার। তারপর রাত গভীর হলে স্মৃতিগুলো সেদিনের জন্য পুরোপুরিভাবে লুকিয়ে পড়ে মেঘের আড়ালে কিংবা অন্ধকারের পিছনে। তারপর আবার একা হয়ে যায় মোহনা, সম্পূর্ণ একা। মনে হয় বিশ্ব চরাচরে একমাত্র ওই বেঁচে আছে, বাকি সবাই হারিয়ে গিয়েছে তারাদের মাঝে। তবে আজকের ব্যাপারটা একটু অন্য। আজ অরণ্য ওর সাথে ছাদে। ঝিঁঝির ডাক, চন্দ্রালোকিত ছাদ, মৃদুভাবে বয়ে চলা হাওয়া, সব মিলিয়ে পরিবেশটা আজ অন্যরকম। এই বাবাই, তোমার মনে আছে ওই বাড়ির ছাদেই আমাকে প্রথম প্রেম নিবেদন করেছিলে? হ্যাঁ, সাথে তোমার হাতের চটটাও এখনো ভুলিনি। উফ, কি লেগেছিল মাইরি। কথাটা শুনে হেসে ওঠে মোহনা। মুহূর্তে ফিরে যায় সেই দিনটাতে। বিকেলের দিকে ঘরে বসেই বই পড়ছিল মোহনা। তখনই ঘরে ঢোকে অরণ্য। অরণ্যকে ঘরে ঢুকতে দেখে সে বলে, কিছু বলবে বাবাই? একটু ছাদে আসতে পারবে? কিছু কথা ছিল তোমার সঙ্গে। ছাদে কেন? এখানেই বলো না। না না, ছাদেই এসো না, বেশিক্ষণ সময় লাগবে না। মোহনা অরণ্যর মুখের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে, তারপর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। অরণ্য ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নেড়ে মোহনার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসে। সেখান থেকে এক গোছা গোলাপ তুলে নেয়। তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা ছাদে এসে উপস্থিত হয়। ছাদে গিয়ে দেখে মোহনা ছাদের এক কোণে দাঁড়িয়ে। ধীর পায়ে এগিয়ে যেতেই মোহনা বলে, বলো কি বলবে? আর তোমার হাতে এত গোলাপ কেন? কিছুক্ষণ চুপ করে থাকে সে। তারপর গোলাপের গোছাটা মোহনার দিকে এগিয়ে দিয়ে ভীতু গলায় বলে, আমি আমি তোমাকে ভালোবাসি। কিছুক্ষণের নিস্তব্ধতা। তারপরই একটা থাপ্পড় উড়ে এসে পড়ে অরণ্যের গালে। থাপ্পড়টা খেয়ে কেমন যেন হতবাক হয়ে সামনের মানুষটার দিকে চেয়ে থাকে সে। সামনের মানুষটাও যে এভাবে প্রতিক্রিয়া দেবে কখনো ভাবেনি। তোমাকে আমি ভাইয়ের মতো ভাবতাম বাবাই, আর তুমি এটা করতে পারলে? আমি তোমার থেকে কখনোই এটা আশা করিনি। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না মোহনা। এক ছুটে নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দেয়। এরপর আরো কিছুটা জল গড়িয়েছে। অনেকবার অস্বীকার করবার পর অবশেষে অরণ্যের ভালোবাসা স্বীকার করেছে মোহনা। বাবাই, আমাকে ভালোবাসলে কেন? তোমার ওই চোখের জন্য। তোমার চোখের দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই, সবকিছু সবকিছু। মুচকি হাসে মোহনা। একটা কবিতা শুনবে? শোনাও। অরণ্য মোহনার চোখে চোখ রেখে বলতে শুরু করে, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমার বনে দোলা লাগে, মুকুল পড়ে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে, মঞ্জরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আগে শুনিনি কখনো। কার লেখা? জীবনানন্দ? রবীন্দ্রনাথের।
এরপর বেশ কিছুক্ষণ ওদের মধ্যে নিস্তব্ধতা খেলে বেড়ায়। কিন্তু এবার অরণ্য প্রথমে বলে ওঠে, একটু বসো, আমি আমি নিচ থেকে এখনই আসছি। আবার নিচে যাবে কেন? আপনার জন্য আরো একটা সারপ্রাইজ আছে ম্যাডাম, ওটাই আনতে। বাবা, আজ এত সারপ্রাইজের বহর কেন বলো তো? অরণ্য কিছু বলে না, মুচকি হেসে নিচে চলে আসে। মোহনা চেয়ে থাকে চাঁদের দিকে। তার কাছে আজকের দিনটা বিশেষভাবে মনে থাকবে। তার মনে হয় অরণ্যর বাবা মা এই ব্যাপারটা মেনে নাও নিতে পারে, তবুও তার বিশ্বাস অরণ্য তার হাত কখনো ছাড়বে না। এসবই ভাবছিল, এর মধ্যে অরণ্য কখন ছাদের দরজার কাছে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। অন্ধকারে অরণ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ চমকে ওঠে সে। আরো বেশ খানিকটা চমকে ওঠে অরণ্যের হাতে ধরা জিনিসটার দিকে তাকিয়ে। বাবাই, তোমার হাতে ওটা কি? অরণ্য কিছু বলে না। অরণ্য হাতে ধরা জিনিসটা ধীরে ধীরে বাড়িয়ে দেয় মোহনার দিকে। এটা তুমি কি করছো বাবাই? পাগল হয়ে গেলে নাকি? মোহনার গলাটা কেঁপে যায় এবার। অরণ্য একটা মুচকি হাসি দিয়ে শান্ত গলায় বলে, ক্ষমা করে দিও আমাকে, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। বিশ্বাস করো, কোনো পথ ছিল না। তোমাকে তো আমি ভালোভাবে বুঝিয়েছিলাম, কিন্তু তোমার সেই এক গোয়ার তুমি আজ তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি বাড়িতে কি বলবো, কি বলে পরিচয় দেব তোমার গর্ভের বড় হয়ে ওঠা প্রাণটাকে? বলো বলো। না, মোহনা কিছু বলতে পারে না। তার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। সামনের মানুষটাকে তার অচেনা মনে হচ্ছে। এই মানুষটাই আজ দুপুরে তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছে। এই মানুষটাই বারবার বলে এসেছে, কাজল পড়লে তোমাকে মায়াবী মনে হয়। এমনকি এই মানুষটাই কিছুক্ষণ আগেও বলেছে, তোমার চোখের দিকে তাকালে আমি সব কিছু ভুলে যাই। তাহলে এখন সে? মোহনা ভাবতে পারে না। পেটটা ধরে ছাদের মেঝেতে বসে পড়ে। অপরদিকে অরণ্যের হাতে ধরা জিনিসটাও কিছুটা নেমে আসে। কি হলো বলো? বলবো আমার থেকে বয়সে বড় একজন চালচুলহীন মেয়েকে আমি ভালোবাসি, হ্যাঁ, এবং আমাদের ভালোবাসার ফসল মেয়েটার গর্ভে, এটাই বলবো, তাই তো? দরকার হলে তাই বলবে। ভালো যখন বেসেছো তখন স্বীকৃতি দিতে অসুবিধা কোথায়? ধরা গলায় জবাব দেয় মোহনা। তারপরই একটা মুচকি হাসি দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্বীকৃতি? স্বীকৃতি দিলেই সব সমস্যার সমাধান হয় না। তোমাকে স্বীকৃতি দিলে সমাজ আমার গায়ে থুতু ছেটাবে। তার থেকেও বড়, আমার বাবার সম্মান মাটিতে মিশবে, পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। তাই তাই তোমাকে। কথাটা বলতেই হাতে ধরা জিনিসটার অর্থাৎ বন্দুকটার ঘোড়াটা টেনে দেয়। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে বন্দুকটা। তার তপ্ত সীসার গোলা মোহনার চামড়া ভেদ করে প্রবেশ করে বুকের বাঁ পাশে। মুহূর্তে দেহটা কয়েক ইঞ্চি পিছনে পিছিয়ে এলিয়ে পড়ে ছাদের মেঝেতে। অরণ্য ধীর পায়ে এগিয়ে আসে তার দিকে। হাত থেকে বন্দুকটা ফেলে মেঝেতে বসে মোহনার মাথাটা নিজের কোলে তুলে নেয়। মোহনার দুটি হাত ধীরে ধীরে উঠে আসে অরণ্যর দুই গালে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মোহনার। চোখ দুটো বুজে আসছে, তবুও কষ্ট করে কয়েকটা শব্দ তার মুখ দিয়ে বার হয়, শেষবারের মতন। ভালোবাসে তো বাবাই। আর সহ্য করতে পারে না অরণ্য। পাশে রাখা বন্দুকটা তুলে নিয়ে আরো দুবার গুলি চালিয়ে দেয় মোহনার বুক লক্ষ্য করে। পরক্ষণে
মাথাটা অরণ্যের কোলের এক পাশে এলিয়ে পড়ে। অরণ্যের চোখ দুটো জলে ভরে ওঠে। ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে, কিন্তু উপায় নেই। মোহনার মাথায় হাত বোলাতে বোলাতে কয়েকটা লাইন তার মুখ থেকে বার হয়। তোমাকে পারিনি ছুতে, তোমাকে উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছে সুখ। পরস্পর ঘুরে ঘুরে নিভৃতি খুঁজেছি। তোমাকে আমি ছুতে পারি নাই। ভাই, বাড়িটা কিন্তু খাসা, বেশ একটা বাগানবাড়ি ফিল আসছে। গাড়ি থেকে নেমে সামনের উঠোনে দাঁড়িয়ে কথাগুলো বলল সোম। ইতিমধ্যে গাড়ি থেকে নেমে উঠোনে এসে দাঁড়িয়েছে বাকি দুজন, মিঠি আর সুলতা। বাড়ির ধরনটা জমিদারদের বাগান বাড়ির মতন। আর এটা বাগান বাড়ি রে। সুলতাদি, তুমি আমাদের ব্যাগগুলো ঘরে নিয়ে যাও। মিঠি সব তালাগুলো খুলে দিচ্ছে। আমরা পাশের বাজার থেকে আসছি। দুপুরের ভাত ঘুম দিয়ে সোম যখন বারান্দাতে এসে দাঁড়ালো, তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, কিন্তু তখনও একটা আলোর রেশ ছড়িয়ে আছে চারদিকে। সামনে জঙ্গল মতন, তার ঠিক আগেই একটা বড় সড়ো পুকুর। সেদিকেই তাকিয়েছিল সোম। হঠাৎ একটা জিনিস চোখে পড়ল তার। পুকুর পাড়ে বসে আছে একটা মেয়ে, তার দিকে পিছন করে। খোলা চুলে ঢেকে রয়েছে তার পিঠ। সোমের বেশ কিছুটা কৌতূহল হয়। এই সন্ধে নামার মুখে একটা মেয়ে পুকুর পাড়ে একা বসে আছে, তাও আবার এই জনমানবহীন জায়গায়। জনমানবহীন বলার কারণ, এই বাড়িটা মানুষের বসতির থেকে বেশ কিছুটা দূরে। আসার সময় সে সেটা দেখেছে। বাজার, মানুষের কোলাহল পিছনে ফেলে তারা এসেছে এখানে। কৌতূহল বশত নিচে নেমে পুকুর পাড়ের দিকে এগিয়ে যায় সে। প্রায় কাছাকাছি এসে সোম বুঝতে পারে মেয়েটার দেহটা কেঁপে কেঁপে উঠছে মাঝে মধ্যে। কাঁদছে নাকি জ্বরে কাঁপছে বুঝতে পারে না সোম। এবার নিঃশব্দে মেয়েটার একদম পিছনে গিয়ে দাঁড়ায় সে। তারপর কিছুটা ইতস্তত করে ডাকে, এক্সকিউজ মি। মেয়েটা সোমের দিকে ঘুরে তাকায়। মুহূর্তের মধ্যেই সে চমকে ওঠে। এই মুখের আদলেই একটা মুখ কালকে সে দেখেছে অরণ্যের বাড়িতে। মোহনা। হ্যাঁ, মিঠি তো এরই ছবি দেখিয়ে বলেছিল বছর 12 আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। সোম দেখে মোহনার গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের নোনতা জল। বারবার নাক টানছে, চোখ দুটো ফুলে গিয়েছে। তবে কি এতক্ষণ ধরে সে কাঁদছিল? বুঝতে পারে না সোম। এবার সে জিজ্ঞেস করে, আপনি কি মোহনা? সে কোনো উত্তর দেয় না। হাত দিয়ে ঘাসের উপর একটা জায়গা দেখিয়ে তাকে বসতে নির্দেশ করে। সোম কোনো কথা বলে না, সেখানে গিয়ে বসে। মেয়েটার আচরণ বড়ই অদ্ভুত লাগে তার। তুমি অরণ্যের বন্ধু, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তাহলে আপনি কি মোহনা? আপনি এতদিন কোথায় ছিলেন? আর আর হঠাৎ এখানেই বা কেন? একটানা প্রশ্নগুলো করে সোমের মনে হয় একসাথে এতগুলো প্রশ্ন তার করা উচিত হয়নি। একটু লজ্জিত হয়েই বলে, সরি, কিছু মনে করবেন না। আসলে ছোট থেকেই বড্ড বেশি প্রশ্ন করার অভ্যেস আমার। বন্ধুরা সেই জন্য আমায় কোয়েশ্চেন বক্স বলেও ডাকতো।
না না, আমি কিছু মনে করিনি। কোনো কিছু দেখে আশ্চর্য হলে জমে থাকা প্রশ্নগুলো বেরিয়ে আসাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আমি মোহনা। তুমি আমার থেকে বেশ কিছু বছরের ছোট হবে। আমার ভাই থাকলে তারও এরকম বয়সী হতো এখন। তোমাকে তুই বলে ডাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কথাগুলো শুনে মোহনা সোমের দিকে ঘুরে বেশ মিষ্টি একটা হাসি দেয়। আচ্ছা, এতদিন তুমি ছিলে কোথায়? এখানেই, এই পুকুর পাড়েই। পুকুর পাড়ে? মানে? মানে আমি নিখোঁজ হইনি, আমায় খুন করা হয়েছিল। মোহনা কথাগুলো যতটা সহজে বলেছিল, সোমের কাছে ঠিক ততটাই জটিল বলে মনে হলো। তারপর হো হো করে হেসে উঠল সোম। হাসছিস যে? না মানে, দারুণ গল্প বানিয়েছো তুমি। ঠিকঠাক এই গল্পটা দাঁড় করাতে পারলে না, একেবারে জমে যাবে। তোর গল্প বলে মনে হচ্ছে? শান্ত গলায় বলে মোহনা। তা নয় তো কি, তুমি বলছো তোমাকে নাকি খুন করা হয়েছে, অথচ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো একেবারে জল জ্যান্ত। ওহ, তুমি পারো বটে। সামনে যা দেখা যায় সব সত্যি কি? বলে নিজের ডান হাতটা সোমের দিকে বাড়িয়ে দিল। ছুঁয়ে দেখতো আমায়, ছুঁতে পারিস নাকি দেখতো। এবার সোম যেন একটু ঘাবড়ে যায়। সত্যি কি তার সামনে কোনো মৃত ব্যক্তি বসে আছে, নাকি মজা করছে সামনের মানুষটা? কিছুক্ষণ মোহনার মুখের দিকে তাকিয়ে থাকে সোম। এতক্ষণ সোমের মুখে খেলে বেড়ানো হাসিটা উধাও হয়েছে। সেখানে জমা হয়েছে একরাশ ভয়। কপালে জমে উঠছে বিন্দু বিন্দু ঘাম। কিছুটা ঢোক গিলে সে হাতটা বাড়িয়ে দেয় মোহনার হাতটা ছুঁয়ে দেখবার জন্য, কিন্তু কই, ছুঁতে পারছে না তার সামনে বসা মানুষটাকে। তার হাতের উপর হাত রাখা যাচ্ছে না, এ যেন বাতাসের সাথে মিশে আছে, অথচ দিব্যি দেখা যাচ্ছে তাকে। সোমের হৃৎস্পন্দন বাড়তে থাকে, চিৎকার করতে চায় সে, পালাতে চায়, কিন্তু তার মনে হয় কেউ যেন বাক রুদ্ধ করে রেখেছে, তাকে জোর করে বসিয়ে রেখেছে। সোমকে আশ্বাস দেওয়ার জন্য মোহনা তার বাম হাতটা সোমের পিঠে রেখে বলে, ভয়ের কিছুই নেই, আমি কোনো ক্ষতি করব না তোর। তোকে নিজের ভাই বলেছি তো নাকি? সোমের ভয়টা হঠাৎ করে কেমন উবে যায়, কিছুটা ধাতস্থ হয় সোম। তারপর চুপ করে জলের দিকে তাকিয়ে থাকে। স্বচ্ছ টলটলে জল, দু চারটে মাছ এদিক ওদিক লাফ দিচ্ছে। ওতে কিছুটা তরঙ্গ তৈরি হচ্ছে জলে। এক মনে সেদিকে চেয়ে শান্ত স্বরে বলল, কারা তোমাকে খুন করেছিল, আর কেনই বা করেছিল? মোহনাও এক দৃষ্টে জলের দিকে তাকিয়েছিল। চোখ না সরিয়ে সে বলল, কারা নয়, বল কে? কে? শুনবি পুরোটা? ইতিবাচক একটা ভঙ্গিতে ঘাড় নাড়ায় সোম। তাহলে শোন। বলে কিছুটা থামে মোহনা, তারপর শুরু করে। আমার বয়স তখন কত হবে, 23 কি 24। একদিন ভোর রাতে ঘুম থেকে উঠে দেখি বাবা মায়ের ঘরের দরজা খোলা। একটু অবাক হই, রাতে সাধারণত ওদের ঘরের দরজা খোলা থাকতো না। অদ্ভুত লাগে। ওদের ঘরের সামনে যেতেই দেখি বাবার দেহটা সিলিং থেকে ঝুলছে। মা মেঝেতে পড়ে, মেঝে রক্তে ভেসে যাচ্ছে। সেই রক্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটিয়ে রয়েছে একটা চীনামাটির বড় ফুলদানি। বাবা মাকে গিফট করেছিল বিবাহ বার্ষিকীতে। বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে বাবা মাকে খুন করে নিজে আত্মহত্যা করেছে।
আসলে মাকে ভীষণ ভালোবাসতো তো। গলা ধরে এসেছে মোহনার, চোখ দুটোতে জল। কিছুক্ষণ চুপ, তারপর আবার বলতে শুরু করে, জানিস, ওই দৃশ্য দেখে হাত পা কাঁপতে থাকে। ওখানেই বসে পড়ি। তারপর কখন সকাল হয়ে গিয়েছে জানি না। সৌনক কাকু এসে সবকিছু সামলেছিল। এরপর সব দাহ কার্য মিটিয়ে কাকু আমাদের ওদের বাড়িতে নিয়ে আসে। আত্মীয় বলতে ওরাই ছিল, কোথাও যাওয়ার জায়গা ছিল না। আর অত বড় বাড়িতে একা থাকতেও পারবো না, তাই আর কি। এ বাড়িতে এসে যেন একটা নতুন পরিবার পেলাম। কিন্তু একটা সম্পর্ক শেষ অবধি ওই বাড়ি ছেড়ে এখানে এসে উঠতে বাধ্য করেছিল। একদিন অরণ্য আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়ে ভালোবাসার কথা জানায়। আমি জানতাম ওর মনে আমার জন্য একটা সফট কর্নার আছে, কিন্তু ও যে সেটা এভাবে নিয়ে নেবে ভাবিনি। ও আমার থেকে বছর দুয়েকের ছোট, তাই প্রথমে প্রত্যাখ্যান করলেও ধীরে ধীরে ওর জন্য আমার মনে ভালোবাসা জন্মাতে থাকে। অবশেষে ওর প্রেম প্রস্তাবে সম্মতি জানাই। কিন্তু ওকে যখন বাড়িতে জানানোর কথা বলতাম, ও তখনই কেমন যেন অগ্রাহ্য করত। এর মধ্যে একটা অঘটন ঘটে যায়। ও তখন কলেজে পড়ছে, মাঝে মধ্যে হোস্টেল থেকে বাড়ি আসে। এই সময় আমরা বাড়ির লোকের চোখের আড়ালে ছেলে কোঠার ঘরে শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। এরপরই একদিন জানতে পারি আমার গর্ভে ওর সন্তান বড় হচ্ছে ধীরে ধীরে। ওকে জানাতেই ও অ্যাবর্শনের কথা বলে। আমি সরাসরি না করে দিই। এভাবে মাসখানেক আমাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। আমি নিজের সিদ্ধান্তে অনড় ছিলাম। যাই হয়ে যাক না কেন, আমার গর্ভে যে এসেছে তাকে আমি পৃথিবীর আলো দেখাবই। হঠাৎ একদিন ও নিজে থেকেই আমাকে বলে, শোনো, বাড়িতে জানানোর একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? তুমি বাড়িতে বলো তোমার কলেজ থেকে এডুকেশনাল ট্যুরে নিয়ে যাচ্ছে। এই বলে তুমি বাড়ি থেকে বার হবে। আমি তোমাকে স্টেশন থেকে পিক আপ করে আমাদের ওই বাড়িতে নিয়ে যাব। ওখানে বিয়ে করে বাবা মার সামনে আসলে ওরা কিছু বলতে পারবে না। তাছাড়া কলকাতাতে ফ্ল্যাট তো আছেই। আমি ওর সিদ্ধান্তে আপত্তি করিনি, কিন্তু এখানে নিয়ে এসে আমার উপর অত্যাচার করতে লাগলো। আমার ফোনটা কেড়ে নিল, যাতে বাইরের দুনিয়ার সাথে সমস্ত যোগাযোগ আমার বিচ্ছিন্ন হয়ে যায়। তাছাড়াও অ্যাবর্শনের জন্য চাপ দিতে লাগলো। দুজন মহিলাকে আমার দেখাশোনার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে রেখেছিল। আমি অসহায় হয়ে পড়লাম। এখন কোথায় যাব? লোকালয় তো বহু দূর এখান থেকে। তাছাড়া এদের নজরবন্দি হয়ে আছি আমি। একদিন সকালে কিভাবে এই নরক যন্ত্রণা থেকে বেরোনো যায় সেই ছক কষছি। দেখি অরণ্য এসে হাজির। বলল বাবা মাকে সবটা জানিয়ে দেবে এবার, এমনকি বাচ্চাটার কথাও। আমি একদিকে যেমন অবাক হলাম তেমন খুশিও। দুপুরে আমাকে সারপ্রাইজ দিল অরণ্য, আমার পছন্দের রান্নাগুলো খাইয়ে, আমার পছন্দের রঙের শাড়ি এনে দিয়ে। ভাবলাম অরণ্য নিজের ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু আমার ভুল ভাগলো রাতের বেলা। ছাদে বসেছিলাম আমরা, আরও একটা সারপ্রাইজ দেবে বলে নিচে গেল, কিন্তু উঠে এলো বন্দুক হাতে নিয়ে। আর তারপরেই আমি বিদায় নিলাম মানুষ হিসেবে পৃথিবী থেকে। কথাগুলো বলে সোমের দিকে তাকায় সে, দেখে তার গাল বেয়ে জলের ধারা নামছে। ওকে একটা ঠেলা দিয়ে বলে, এই বোকা, তুই কাঁদছিস কেন? সোমা নিজেকে ধরে রাখতে পারে না। আগের ব্যাপারটা বেমালুম ভুলে গিয়ে মোহনাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুঁপিয়ে কাঁদতে থাকে। একটু আগে ওকে ছুঁতে পারছিল না, আর এখন ওকেই জড়িয়ে ধরে কাঁদছে। এই বোকা, তুই কাঁদছিস কেন? মোহনার গলাও ধরে আসে। ধরা গলাতেই বলে, আমাকে একটা সাহায্য করতে পারবি ভাই? কান্না থামিয়ে চোখ মুছে সোম বলে,
কি বলো? অরণ্যকে একবার বলবি আমার সাথে দেখা করতে? কতদিন দেখিনি ওকে, কতদিন ছুঁয়ে দেখিনি। আমি এই পুকুর পাড় ছেড়ে কোথাও যেতে পারি না, বড্ড অস্বস্তি হয়। জানিস ভাই, বড্ড ভালোবাসি ওকে। আমি চাই না ওর শাস্তি হোক, কোনো রাগ নেই ওর উপর। শুধু আমার সামনে এসে একবার বলুক ও এখনো আমাকেই ভালোবাসে। এটুকুতেই আমার শান্তি, আমার মুক্তি। পারবি ভাই? কিছুক্ষণ চুপ থাকে সোম, তারপর গম্ভীর গলায় বলে, কাল বিকেলে এখানেই থেকো, আমি চেষ্টা করব। আজকে আসি আমি। উঠে পড়ে হনহন করে বাড়ির দিকে হাঁটতে থাকে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই মিঠি জিজ্ঞেস করে, আরে সোমদা, গিয়েছিলে কোথায়? সোম মিঠির প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করে, অরণ্য কোথায় রে? ও কি ঘরে আছে? হ্যাঁ, ঘরেই আছে, কিন্তু মনে হচ্ছে তুমি রেগে আছো। কি কেস গো? ঝটপট ঘরে আয়, কথা আছে। আর কিছু বলে না সোম। গটগট করে হেঁটে চলে যায় বারান্দার শেষ প্রান্তে। বারান্দার শেষ ঘরেই ওরা দুজনে নিজেদের থাকার ব্যবস্থা করে নিয়েছে। ঘরে ঢুকতেই অরণ্য বলে, আরে ছিলিস কোথায় তুই? মিঠি খুঁজছিল তোকে, দেখা হয়েছে ওর সাথে? হ্যাঁ হয়েছে, তোর সাথে কিছু কথা আছে আমার। সোমের গলার স্বরটা আগের মতোই গম্ভীর। 16 তারিখ চপ ভাজছে ভাই, চপ মুড়ি খেতে খেতে জমি আড্ডা দেবো। মিঠি ঘরে প্রবেশ করে। এরপর সোম অরণ্যকে উদ্দেশ্য করে বলে, যা প্রশ্ন করব একদম ঠিকঠাক জবাব দিবি তার। মানে তুই এভাবে কথা কেন বলছিস? সোম প্রশ্নটার উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, মোহনাদি কোথায় অরণ্য? প্রশ্নটা শোনা মাত্রই অরণ্য যেন একটু কেঁপে ওঠে। অরণ্য ভয় পেল কি? মনুদি তো 12 বছর হলো নিখোঁজ। চুপ করো মিঠি, ওকে উত্তর দিতে দাও। কিন্তু দাদা। বাকি কথা বলার আগেই হাত উঁচিয়ে থামিয়ে দেয় সোম। ইতিমধ্যে অরণ্যের মুখে বিন্দু বিন্দু ঘামের কণা জড়ো হয়েছে। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। কিরে কিরে বল, মোহনাদি কোথায়? কাঁপা কাঁপা গলায় চিৎকার করে ফেলে অরণ্য। মোহনা কোথায় আমি কি করে জানবো? হ্যাঁ সেটাই তো, তুই জানবি কি করে? মোহনাদির সাথে আজ আমার দেখা হয়েছিল। ইনফ্যাক্ট মোহনাদির সাথে একটু আগেই আমি কথা বলে আসলাম। ঘরে উপস্থিত বাকি দুজনের মাথায় যেন বাজ পড়ল। মিঠির চোখে মুখে আনন্দের ঝড় বইছে, কিন্তু অপর মানুষটির মনে তখন বিপদের আশঙ্কা। আবার অরণ্য চিৎকার করে, এটা হতে পারে না। হ্যাঁ হতে পারে না, এটা তুই মিথ্যে বলছিস সোম। হতে পারে না, এটা না 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 হতে পারে না। আমি কিছুই মিথ্যে বলছি না অরণ্য, কিন্তু তুই এতগুলো মানুষের চোখে ধুলো দিয়ে 12 বছর ধরে ঘুরে বেড়াচ্ছিস ভালো মানুষের মুখোশ পরে। এই শালা মুখ সামলে। ও সব ছাড় অরণ্য, তুই এটা বল, তুই সবটা বলবি না আমি বলবো সবটা? বল। পুকুর পাড়ে যেখানে তুই মোহনাদির লাশ পুঁতেছিলি ওই জায়গাটা কিন্তু আজ আমি দেখে এসেছি অরণ্য, আজ আমি দেখে এসেছি। মিঠি এবার যেন আকাশ থেকে পড়ে, অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি সব বলছো তুমি? তোমার দাদাকেই সেটা জিজ্ঞেস করো, সবটা ভালো করে তোমার দাদাই বলতে পারবে। জিজ্ঞেস করো ওকে। অরণ্য আর নিজেকে সংযত রাখতে পারে না, আগের থেকেও আরো জোরে চিৎকার করে বলে, হ্যাঁ রে শালা, আমি মোহনাকে খুন করেছি। আমি আর পারছিলাম না এত চাপ সহ্য করতে। বলে হাঁফাতে থাকে অরণ্য। ঘাড়ের কাছে শিরাগুলো ফুলে উঠেছে, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। অপরদিকে মিঠি ধপ করে বসে পড়েছে মেঝেতে। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। এই মুহূর্তে ওর কাছে সবকিছু কেমন যেন মিথ্যে লাগে। তবে সোম কেমন যেন পাথর হয়ে গিয়েছে। ওর মুখের ভাবলেশের কোনো পরিবর্তন নেই। ও অরণ্যকে শান্ত গলায় জিজ্ঞেস করে, সবটা খুলে তুই বলবি নাকি আমিই বলবো? না
না দোষটা যখন আমার, আমি বলছি। তারপর এক এক করে সমস্ত ঘটনা, প্রেম পর্ব থেকে মোহনাকে এখানে নিয়ে এসে খুন করে মাটির নিচে লাশ পুঁতে ফেলা, সবটা এক নাগারে বলে যায় অরণ্য। মিঠি এবার মেঝে থেকে উঠে অরণ্যের সামনে যায়, তারপর ঠাস করে গালে একটা চড় বসিয়ে দেয়। মনুদিকে খুন করতে একবারও আটকালো না তোর? মেয়েটা তোকে ভালোবাসতো, আমাদের পরিবারকে নিজের পরিবার মনে করত, এমনকি তোর সন্তানের মা হতে যাচ্ছিল, আর তুই তাকে মেরে ফেললি। হাত কাঁপলো না তোর একবারও? অরণ্য কিছু বলতে পারে না, গলা বুঝে এসেছে তার। মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে বসে আছে সে। এবার সোমের দিকে ঘুরে মিঠি বলে, পুলিশকে খবর দিয়েছো? না। কেন? মোহনাদি বারণ করেছে। মানে? আমি একটুও বানিয়ে বলিনি মিঠি। মোহনাদির সাথে সত্যিই আমার দেখা হয়েছিল। সমস্ত ঘটনাটা আমি মোহনাদির থেকেই জেনেছি। ঘরের বাকি দুজন আবার অবাক। অরণ্য পাগলের মতো বলে, ভাই ভাই আমাকে একবার দেখা করাতে পারবি সোম? ক্ষমা চাই ওর কাছে। আমি 12 বছর ধরে তিলে তিলে যন্ত্রণা ভোগ করছি। একটাবার তুই 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 ওর সাথে দেখা করিয়ে দিই একটাবার, প্লিজ প্লিজ ভাই, প্লিজ প্লিজ। কাল সন্ধ্যায় পুকুর পাড়ে বলে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ায় সোম। পুকুর পাড়ের দিকে একবার তাকায়। সেখানে এখন জমে আছে চাপ চাপ অন্ধকার। কাল রাত থেকে কারোরই পেটে কিছু পড়েনি, তাই দুপুরবেলা কোনো মতে 4টে ভাত নাকে মুখে গুঁজে নিয়ে বিকেল হওয়ার অপেক্ষায় বসে থাকে ওরা তিনজন। সূর্য পশ্চিমে ঢলে পড়তেই ওরা পুকুর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। পুকুরের কাছাকাছি পৌঁছে ওরা দেখতে পায় পুকুর পাড়ে একজন মহিলা বসে রয়েছে তাদের দিকে পিঠ করে। তাদের বুঝতে বাকি থাকে না ওটাকে। অরণ্য আর দেরি করে না, পাগলের মতো ছুটতে শুরু করে। পিছন পিছন ওরা দুজনও ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা একেবারে এসে দাঁড়ায় মোহনার পিছনে। অরণ্য হাঁপাচ্ছে। এর মধ্যেই সে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারে না। গলাটা কেমন যেন এঁটে এসেছে তার। মোহনা এবার উঠে দাঁড়িয়ে অরণ্যের দিকে মুখ ফেরায়, জিজ্ঞেস করে, 12 বছর সময় লাগলো আমার কাছে আসতে? আমাকে আমাকে ক্ষমা করে দাও মোহনা। আমি আমি ইচ্ছে করে এসব কিছু করিনি, সবটা পরিস্থিতির চাপে পড়ে। আরে দোষ বোকা, এত বছরে আমি সব ভুলে গিয়েছি। এবার অরণ্যর একটা হাত নিজের দুটো হাতের মধ্যে নিয়ে মোহনা বলে, এখনো আমাকে ভালোবাসো বাবাই? অরণ্য কোনো কথা বলে না, জাপড়ে ধরে মোহনাকে। বেশ কিছুটা সময় এইভাবেই পার হয়। তারপর হঠাৎ অরণ্য শরীরটা বার কয়েক কেঁপে ওঠে। ওরা বুঝতে পারে না ব্যাপারটা। তারপর কয়েক মুহূর্তের অপেক্ষা। মোহনার শরীরটা ধীরে ধীরে হাওয়াতে বিলীন হতে থাকে, আর তার সাথে অরণ্যের শরীরটাও। সোমরাজ আর মিঠি বুঝতে পারে তাদের আর কিচ্ছু করার নেই। সম্পূর্ণ শরীর দুটো বিলীন হতেই মিঠির পকেট থেকে ফোনটা বার করে একটা নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর একজনের গলা শোনা যায়। হ্যাঁ বল, কি হয়েছে? বাবা, বাবা, দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গাড়িটা উঠোনে রাখা রয়েছে, আমরা সব জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না। মানে? দাদাও মনুদির মতো নিখোঁজ হয়ে গিয়েছে। এবারে কেমন একটা অদ্ভুতভাবে কথাটা বলে মিঠি। সোমরাজ হাঁ করে তাকিয়ে থাকে মিঠির দিকে। ঘটনার প্রায় 8 মাস কেটে গিয়েছে। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও অরণ্যর কোনো খোঁজ খবর পায়নি। সোমরাজ ওই চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করেছে। নভেম্বরের এক সন্ধে সকালবেলা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে বসেছিল সোম।
কিন্তু চোখটা কখন লেগে গিয়েছে বুঝতে পারেনি। হঠাৎ মোবাইলে মেসেজ ঢোকার আওয়াজে তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে যায় তার। মোবাইলটা খুলে চেক করতে গিয়ে দেখে মিঠি মেসেজ পাঠিয়েছে তাকে। মনে আছে তো আজ কি ভাইফোঁটা, তোমাকে স্পেশাল একজন ফোঁটা দিতে যাচ্ছে কিছুক্ষণ পরে, তৈরি থেকো কিন্তু। সোমরাজ মেসেজটা পড়ে। মেসেজের প্রত্যুত্তরে একটাই শব্দ লেখে, কে? কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ পায় সোম। দরজা খুলতে গিয়ে চমকে ওঠে সে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে মোহনা। মোহনার মুখে মিষ্টি হাসি। মিষ্টি হেসে সে বলে, কিরে চমকে গেলি বুঝি? হ্যাঁ, মানে সে তো চমকাবই। আচ্ছা, ভেতরে এসো, ভেতরে এসো। তুমি হঠাৎ? বারে ভুলে গেলি, আজ তো ভাইফোঁটা। যা যা ঝটপট রেডি হয়ে আয়, আমি একপাশে সবটা গোছগাছ করি। কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে সোম চলে আসে। তারপর তারা বসে দুজনে। মোহনা একটা বাটি থেকে কিছুটা গোলা চন্দন কুড়ি আঙুলে নিয়ে সোমের কপালে ছুঁয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ধরফড়িয়ে উঠে বসে সোম। সামনে রাখা টেবিল ঘড়িতে তাকিয়ে দেখে প্রায় 2:30 বাজতে চলল। হঠাৎ তার মনে হলো এতক্ষণ ধরে তার সাথে ঘটে চলা ঘটনাগুলো সবটাই স্বপ্ন। টেবিলে রাখা ফোনটা হাতে তুলে নিতে যাওয়ার সময় একটা জিনিস তার চোখে পড়ে। এটা আবার গিফট র্যাপার দিয়ে প্যাক করা একটা 4 কোণা বাক্স মতো কিছু। উপরে একটা ছোট্ট চিরকুট। কি মনে হতে চিরকুটটা হাতে তুলে নেয় সে। চিরকুটে ছোট ছোট অক্ষরে লেখা, শুভ ভাইফোঁটা ভাই, ভালো থাকিস, ইতি তোর মোহনা দিদি। সোম হতভম্বের মতো তাকিয়ে থাকে চিরকুটটার দিকে। তার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসে, তাহলে এতক্ষণ যা দেখছিলাম তা সব স্বপ্ন নয়। শুনছিলেন শুভজিৎ মল্লিকের লেখা বছর 12 পর। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে সৌমিলি, স্পন্দন, রুভিনা, ইভান, পিয়ালি, অধ্যায় এবং আমি রক্তিম। আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌমদীপ, স্ক্রিপ্টিং স্বয়ং শুভজিৎ, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। টিম হররস্কোপ অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। ততদিন সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো। শুভরাত্রি।